উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ জালিয়াতির সন্ধান, মাত্র ৭০,০০০ টাকায় মিলবে এলএলবির সার্টিফিকেট। যমুনার অনুসন্ধানের পর সার্ভার রুম সিলগালা। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? না সি ম্যাম চলে আসছে। আল্লাহ, আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল আর কোনো পসিবিলিটি নাই। ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কাল পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, নাগরিক সমাজের সাথে মতবিনিময়। জলদস্যুর কবল থেকে মুক্ত 23 নাবিক দেশের জলসীমায়, অধীর অপেক্ষায় পরিবার স্বজনরা। দুপুরে তারা পৌঁছাবেন চট্টগ্রাম সদরঘাটে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। ৭০,০০০ টাকায় একদিনে পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি সনদ। তার আগেই দেয়া হয় মার্কশিট। দালালদের যোগ সাজশে ফলাফল সার্ভারে আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনার অনুসন্ধানে উন্মোচিত হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। সহকর্মী আকলাকুস সাফার অনুসন্ধানে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা এলএলবির মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের 92টি সেন্টারের পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়, তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো এগুলো সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয়। এই মার্কশিটটা একটু দেখবেন। এবার তার চমকে ওঠার পালা। এলএলবির সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে সি ম্যাম চলে আসছে। আল্লাহ, ডাকানো হয় সংশ্লিষ্ট 3 বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এটা তো আমি বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা। এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে পারে? আমাদের ওখানে আপনারাই করেন? এই লয়েরটাকে আপনারাই করেন নাকি স্কুল থেকে করেন? না, আমাদের কতজনের কাছে এটা অ্যাক্সেস দেওয়া আছে? 5 জন আছে। কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কি করে? সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে। বলা হয় লাগবে ৭০,০০০ টাকা, একদিনে হয়ে যাবে মার্কশিট। পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে। আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল আর কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল। ছদ্মনাম ব্যবহার করি আমরা। মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকা অফার দিবে।
হ্যাঁ ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার কারণে আমাদের খরচটা একটু বেশি। কম যেটা ওটা আমি আপনার জন্য 5-7 হাজার টাকা যাই কম পারি, স্যারের সাথে কথা বললে ওটা আমি কমাই দিব, নিয়ে সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে? এটা হচ্ছে যে জেনারেল রেজিস্ট্রার বা যেগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে তার পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবির সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে সিজিপিএ দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে 1 ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফরমাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71 ভাগ। প্রশ্নটা ছিল এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই এলএলবির সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ ঢাকায় আসছেন। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সফরের প্রথম দিনে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া এক নৌশভোজে যোগ দেবেন। আগামীকাল বুধবার তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথেও করবেন সৌজন্য সাক্ষাৎ। এছাড়া তার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময়ের কথা রয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু, ফলে গেল 1.5 বছরের মধ্যে এটা হবে তার 3য় দফা বাংলাদেশ সফর। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক নিজ নিজ পরিবারের কাছে ফিরছেন। আজ অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়েছে। সোমবার বিকেলে সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম। তবে 23 নাবিককে নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে এমভি জাহান মনি 3 নামে একই কোম্পানির আরেকটি জাহাজ। দুপুরের পরে যে কোনো সময় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন নাবিকরা। সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। এনসিটিতে নাবিকদের সম্বর্ধনা দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। ভালো লাগছে, বাবা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। বাবা আসলে তো ওরা মানে কি করবে তা নিজেরাও বুঝে পাচ্ছে না। ওদের বাবার জন্য কি আয়োজন করবে প্রতিনিয়ত ওরা মানে এগুলা নিয়ে ব্যস্ত থাকে। একসাথে এই আশা নিয়ে আসি আর কি। স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে, সেই খবরাখবর আমাদের সহকর্মীদের কাছ থেকে জানতে যাচ্ছে। এই বিষয়ে আরও জানাতে কক্সবাজারের কুতুবদিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, নাবিকদের বহনকারী জাহাজ কি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা একটু জানতে চাই। আপনার কাছে আর কি আপডেট আছে একটু জানাবেন। আপডেট হচ্ছে তারা 11টায় রওনা হওয়ার কথা, তবে আমাদের পেছনে যে জাহাজ দেখা যাচ্ছে অনেক দূরে, সকালবেলা যেভাবে স্পষ্ট দেখা গিয়েছিল এখন একটু ঝাপসা হওয়াতে পুরোপুরি দেখা যাচ্ছে না। তবে আমরা দেখছি জাহাজ এখনও রওনা হয়নি। যে এমভি যে জাহাজটি এসেছে তাদের সেটি যদি রওনা হয় তাহলে আমরা এখান থেকে মোটামুটি দেখতে পারবো। তবে তারা আমাদেরকে যেটি জানিয়েছিল তাদের প্রথমে 10টায় রওনা হওয়ার কথা ছিল, কিন্তু পরে তাদের এই যে শিডিউল ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার, সেটি
আবার আরও 1 ঘন্টা পিছিয়ে 11টায় করা হয়েছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটা হচ্ছে তাদের তখন তাদের লাগেজ যা আছে, যেহেতু দীর্ঘদিনের সফর ছিল, সেগুলো তারা জাহাজে MV জাহান যে জাহাজটা আসছে সেখানে তখন তুলতেছিল এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। ন্যান্সি। কুতুবী, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। তিনি আছেন নাবিকদের পরিবারের সাথে। অভি, নাবিকদের ঘরে ফেরাকে ঘিরে স্বজনদের নিশ্চয়ই উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, একটু জানতে চাই সেখানকার চিত্রটা। ন্যান্সি, আমি এখন রয়েছি MV আবদুল্লাহ জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খানের বাসায়। আমার সাথে রয়েছেন তার মা রয়েছেন। একটু জানবো, এই দীর্ঘদিন পর আসলে আপনার ছেলে আজকে মূলত ঘরে ফিরবে। আপনার একটি চাওয়া ছিল যে ঘরের ছেলে ঘরে ফিরবে সুস্থ অবস্থায়, সেটি আজকে হচ্ছে, নিশ্চয়ই একটু কেমন লাগছে জানো? কেমন লাগছে এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ কোনো মাপকাঠি নেই। মানে দুনিয়ার পরিমাণ এরকম ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, এটা বলার মতো ভাষা নেই। আগে দুঃখের বলার মতো ভাষা ছিল না, এখন কিন্তু সুখের ভাষা বলার মতো ভাষা নাই, কারণ এটা কোনো কিছু দিয়ে মাপ করা যাবে না। এই যে 23টি নাবিকের পরিবার, ওরা যে সবারকে আমার থেকে হয়তো বেশিও লাগতেছে এরকম নাই, আছে না? কারণ এই যে আমাদের সন্তানেরা আজকে দীর্ঘ 33 দিন পর যে এইভাবে সোমালিয়ান দস্যুদের হাত থেকে বেরিয়ে যেতে পারবে, মুক্তি পাবে, এটা তো আমাদের কল্পনার বাইরে ছিল। কারণ আগেরটা যেহেতু 100 দিন লেগেছে, এটা হয়তো মাস 2 মাস অন্তত লাগতে পারে। সেরকম সবকিছু মিলে অবশ্যই ভালো লাগতেছে। এটা তো মানে অনেক অনেক ভালো লাগতেছে, কারণ অনেক আনন্দ লাগতেছে। ন্যান্সি, যেমনটি বলছিলেন, নিশ্চয়ই দীর্ঘদিন পর যেহেতু ছেলে ঘরে ফিরছেন এবং তার মা থেকে শুরু করে এবং তার সন্তান, স্ত্রী সকলেই কিন্তু অনেক বেশি খুশি বলা যায়, কারণ দীর্ঘদিনের একটি অপেক্ষা ছিল। কারণ যেহেতু তিনি একটি সমস্যা, অর্থাৎ জলদস্যুদের কবলে পড়ার পর থেকে কিন্তু তার অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে গেছেন। এখন যেহেতু সেই জাহাজ থেকে মুক্ত হয়ে একেবারে দেশে এখন ঘরে ফিরবেন, এখন তারা শুধু অপেক্ষা করছেন ছেলেকে বরণ করে নিয়ে ঘরে ঢুকে, অর্থাৎ তাদের সাথে ভালো সময় কাটানোর জন্য তারা এখন শুধু অপেক্ষা করছেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ অভি। একজন মায়ের অভিব্যক্তি আপনার মাধ্যমে আমরা জানতে পারছিলাম। ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। তদন্তে বেরিয়ে আসে অনিয়মের নানা চিত্র। ইউজিসি চিঠি পাঠিয়ে নিয়োগটি ত্রুটিপূর্ণ জানালেও তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, মঞ্জুরি কমিশনের তদন্ত সঠিক নয়। এদিকে অভিযোগকারীর দাবি, অনিয়ম দুর্নীতির সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িত। ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হল সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় 2021 সালের 8 নভেম্বর। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাওয়া হয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। পরীক্ষা দেয় 14 প্রার্থী। চাকরি হয় সোহেল রানা নামে এক ব্যক্তির। অভিজ্ঞতা হিসেবে তিনি দেখান, ত্রিশালের গুজিয়াম আলিম মাদ্রাসায় চাকরি করেছেন তিনি। মাদ্রাসা প্রধান যমুনা টিভির কাছে বলেন, সোহেল রানা মাদ্রাসার নিয়োগপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তাকে পার্ট টাইম নিয়োগপত্র দেওয়া হয়েছে, কিন্তু ফিক্সড এখানে তার কোনো বেতন উল্লেখ করা নাই, রেগুলার কাজ করতে হবে এরকম কোনো উল্লেখ করা নাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো নীতিমালা বলছে, অনুমোদিত জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক কর্মচারী নিয়োজিত রাখলে তাদের বেতন ভাতা শতভাগ দেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। নীতিমালা দেখিয়ে সোহেল রানার বেতনের তথ্য জানতে চাইলে সুর পাল্টান মাদ্রাসা অধ্যক্ষ। মাদ্রাসার টাকা দিব কেন? কাজ আমার, আমি করতে পারছি না, যে কারণে আমি দিয়ে দিচ্ছি পারিশ্রমিক। কিন্তু আপনি যে বলেন নিয়োগপত্রে আপনি লিখছেন যে তাকে পারিশ্রমিক দেওয়া হবে, তাহলে পারিশ্রমিক ওই যে দেওয়া হবে যে লিখছেন, এটা কোত্থেকে দিবেন লিখছেন? আমার ব্যক্তিগত পক্ষ থেকেই দিব। হল সুপারভাইজার নিয়োগে অনিয়ম টের পেয়ে আরেক আবেদনকারী জাহানারা মুক্তা লিখিত অভিযোগ নিয়ে দ্বারস্থ হন উপাচার্যের কার্যালয়ে। মুক্তা দাবি করেন রাখা হয়নি তার অভিযোগপত্র। পরে সংবাদ সম্মেলন করেন তিনি। নিয়োগের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও সাড়া পাননি। অভিযোগ, নিয়োগ নিয়ে প্রশ্ন তোলায় অভিযোগকারীকেই উকিল নোটিশ পাঠান ভিসি সৌমিত্র শেখর।
আমাদের যখন সিন্ডিকেট বোর্ড হয়, রেজাল্ট হয়, তার পরবর্তী থেকেই আমি স্যারের সাথে দেখা করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সৌমিত্র শেখর স্যারের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তার এবং কি সর্বক্ষেত্রেই তার নীরবতা আমি দেখতে পেয়েছি। আমি মনে করছি যে ওনার এখানে নীরবতা অনেকটাই বোঝাচ্ছে যে অন্যায়টা ওনার সজ্ঞানেই হয়েছে। উপায় না পেয়ে 2023 সালের 26 অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযোগ করেন এই নারী। হয় তদন্ত। গত 17 এপ্রিল দেয়া তদন্ত প্রতিবেদনে নিয়োগটি ত্রুটিপূর্ণ বলে লিখিতভাবে জানায় ইউজিসি। আমার যে অভিযোগটা আছে সেখানে সত্যতা পেয়েছে তারা। সত্যতার প্রেক্ষিতে আমার কাছে তারা একটা চিঠি দিয়েছে যে এই যে নিয়োগটা সেটা যেন আবার যাচাই করে দেখা হয় এবং সেটা যেন শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করা হয় এবং ইউজিসিকে অবগত করা হয়। তবে নিয়োগে অনিয়মের কথা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে ইউজিসির তদন্ত সঠিক হয়নি। আমাদের দৃষ্টিতে আমরা মনে করছি যে এটা সঠিক, তাদের কথাটা সঠিক না, মানে আমাদের এটাই সঠিক। দরখাস্ত আমরা যাচাই বাছাই করে তার এটা সঠিক পেয়েছি এবং তার যে এক্সপিরিয়েন্স বা অন্যান্য কাগজপত্র সেগুলো সঠিক ছিল না, কোনো ত্রুটিপূর্ণ হয়নি। এটা ইউজিসি তারা তাদের কথা বলেছে যে ত্রুটিপূর্ণ হয়, আমাদের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ হয়। তারপরেও এটি সার্বিক অর্থে ইউজিসির কথা মতো আমরা নিয়ে যাব, মানে আমাদের সিন্ডিকেটে নিয়ে যাব। বিজ্ঞ সিন্ডিকেট সদস্যবৃন্দ যে মত দেন আমরা সে মত পাঠিয়ে দেব। তাতে যদি কারো চাকরি থাকবে, কারো চাকরি না থাকলে থাকবে না। এই অভিযোগকারী বলছেন নজরুল বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা অনিয়ম দুর্নীতি ঠেকাতে এখনই বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান তিনি। ভুক্তভোগী এই নারী বলছেন নিয়োগে অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যতদিন না এই শাস্তি দেয়া হচ্ছে ততদিন এই অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রাম তিনি চালিয়ে যাবেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বরগুনার বেতাগীতে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ও চালককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বেইলি ব্রিজ এলাকা থেকে তারা আটক হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু শিকদার। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে তল্লাশি চালানো হয়। রিভলভার পাওয়া গেলে চেয়ারম্যান প্রার্থী নাহিদ ও গাড়ি চালক সজীবকে হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাখা হয়েছে থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। তাদের দাবি প্রক্রিয়াধীন রয়েছে আইনি পদক্ষেপ। এসএসসিতে ভালো ফলাফল দুশ্চিন্তায় ফেলেছে মাদারীপুরের আহাদ ও জান্নাতুলের পরিবারকে। সংসার চালাতে আহাদ কাজ করে রাজমিস্ত্রির, আর করোনার পর টেনে টুনে চলছে জান্নাতুলের পরিবার। উচ্চশিক্ষা আর সংসার কিভাবে পাশাপাশি চলবে সেটা নিয়েই দুই পরিবারের চিন্তা। কোদাল হাতে নিত্যদিনের ব্যস্ততা রাজমিস্ত্রি আহাদের, অথচ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কঠোর পরিশ্রমে এসেছে কাঙ্ক্ষিত ফলাফলও। তবে জিপিএ 5 খুব একটা নাড়া দেয়নি আহাদকে। সারা দেশে জিপিএ 5 প্রাপ্তরা যেখানে উল্লাস উদ্দীপনায়, সেখানে মাদারীপুরের বাগমারা গ্রামে আহাদের বাড়িতে উল্টো চিত্র। শিবচরের শিরওয়াইল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়া অবস্থায় ব্রেন স্ট্রোক করেন আহাদের বাবা। সেই থেকেই রাজমিস্ত্রির কাজ, সংসারের দায়িত্ব, পাশাপাশি পড়াশোনা। বই কেনার টাকা ছিল না, বন্ধুদের কাছ থেকে ধার করা বই ছিল শেষ ভরসা। বড় একটা বোঝা মাথায় নিয়ে আমি কাজের পাশাপাশি আমি লেখাপড়া করছি। আজকে লেখাপড়া করে আমি একটা ভালো রেজাল্ট আর্ন করছি। আমার ছেলে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে গিয়ে কাজে গেছে। কাজে যাইয়ে 11টা বাজে আমার ফোন দিয়েছে, আম্মু আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি এইটা শুনে অনেক খুশি। একই স্কুলের ছাত্রী জান্নাতুল। করোনাকালীন বাবার চাকরি হারানো থেকেই দৈন্যতা শুরু, যার প্রভাব পড়ে জান্নাতুলের পড়ালেখায়। তবে হাজারো প্রতিবন্ধকতার মাঝেও জিপিএ 5 পাওয়ার গৌরব অর্জন করে মেধাবী এই ছাত্রী। আর্থিক যতই সমস্যা থাকুক না কেন পড়াশোনা চালাই যাইতে হবে, এই ইন্সপায়ারটা সবসময় করতো। তার চেষ্টার কারণে আজকে এত দূর পৌঁছাইতে পারছে। এখন তার ভবিষ্যতে সেজন্য আরও আগায় যেতে পারে, এই জন্য সবারই সহযোগিতার প্রয়োজন। ভালো ফলাফল যেন আরও বেশি দুশ্চিন্তায় ফেলেছে পরিবার দুটিকে। কিভাবে চলবে উচ্চশিক্ষা, আর কিভাবেই বা চলবে সংসার? তাদের এমন পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষক ও এলাকাবাসীর। যারা বিত্তবান আছেন বা বিভিন্ন রাজনৈতিক
যারা নেতা নেতৃবৃন্দ আছেন সবার সার্বিক সহযোগিতা থাকলে ওর আশা হয়তো পূর্ণ হবে। ডোনেশন করার মতো তার আত্মীয় স্বজন বা অন্যদার রোজগার কেউ থাকে তাই করা উচিত আমি মনে করি। আগামীতে যদি এই দুজন ছাত্রছাত্রী লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এবছর মাদারীপুরে জিপিএ 5 পেয়েছে 592 জন ছাত্রছাত্রী। জারিন অর্নি, যমুনা নিউজ।